সায়নও ছোট ভাইয়ের সঙ্গে নানান ব্যাপারে আলোচনা করে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে লক্ষ্যের দিকে। সব ঠিকঠাক থাকলে মেয়র পদে সায়নই জিতবে। শুদ্ধ সারা রাত জেগে পরের দিন সকাল থেকে ল্যাবে ছিল। বেশ কয়েক ঘন্টা কাজ করে বাড়ি ফিরে দেখে শীতল এখনও ফেরেনি। সায়ন জানিয়েছে সময় মতো সেই আনবে শীতলকে। বারবার কল করে বাড়ি ফেরার তাড়াও দিল। তারপর ফ্রেশ হয়ে খেয়ে শুতেই চোখজোড়া ঘুমে বুঝে এলো। কতটুকু ঘুমিয়েছে জানা নেই, তবে আচমকা শরীরে ঝাঁকুনি খেয়ে চোখ খুলে তাকালো শুদ্ধ। সিতারা বেগম হাউমাউ করে কাঁদছে, থরথর করে কাঁপছে ওনার শরীর। হঠাৎ ঝাঁকুনি খেয়ে ঘুম ভাঙায় কিছুই বুঝল না শুদ্ধ। তবে সিরিয়াস কিছু আন্দাজ করে উঠে বসতেই সিতারা বললেন দ্রুত তার ফোন দেখতে। শুদ্ধ ফোন সাইলেন্ট করে চার্জে দিয়ে ঘুমিয়েছিল। মায়ের কথায় ফোন চেক করে দেখল অসংখ্য ফোন কল। আজমের কল বেশি দেখে কল ব্যাক করে যা শুনল তাতে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অতঃপর কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে নিচে নামল। তারপর বাইক নিয়ে পৌঁছল এক নির্জন জায়গায়। তখন মাগরিবের আজানের আগ মুহূর্ত। স্থিমিত আধার নেমেছে ধরণীর বুকে। সেই মুহূর্তে ভিড় করেছে অসংখ্য মানুষ, হইচই চারদিকে। সে ভিড় ঠেলে এগিয়ে যেতেই দৃষ্টি আটকালো কলেজের ড্রেস পরা অল্প বয়সী এক মেয়ের দিকে। তাতেই শুদ্ধ হৃৎপিণ্ড যেন থমকে গেল। দেখল কলেজের ড্রেস পরা শীতল বসে আছে মাটিতে, তার কোলে রক্তে ভেজা সায়ানের মাথা। দুজনের পোশাক রক্তে রাঙা। পাশে বসে আজম ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ডাকছে অবচেতন সায়ানকে। হতভম্ব শুদ্ধ এগিয়ে যেতেই শীতলও চোখ তুলে তাকালো। তাকে দেখে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েই রইল। কথা বলার শক্তি হারিয়ে ফেললেও ভেতরে সবটুকু আক্রোশ আর হাহাকার মিশিয়ে কিছু শব্দ গোছালো। তারপর ভাঙা গলায় থেমে থেমে বলল, কোনো বোন কি চোখের সামনে ভাইয়ের নিথর দেহ দেখতে পারে? পারে না, আমিও পারিনি। ওরা আমার ভাইকে মারতে এসেছিল, আমি ওদের মেরে দিয়েছি। শীতলের কথাগুলো যখন শুদ্ধর কানে পৌঁছল তখন শুদ্ধও বাখারা। যে মেয়েটি পিঁপড়ে মারতেও ভয় পেত না, তার এমন দুঃসাহসিক কথায় ও কাজেই শুদ্ধর চেনা জগৎটা মুহূর্তেই যেন উল্টে পাল্টে গেল। বেশ কদিন ধরে পেট ব্যথায় ভুগছে শীতল। খুব একটা জটিল না বিধায় আপাতত চেপে আছে। তাছাড়া সারাদিনে কত হাবিজাবি জিনিস খায়, বেশিরভাগ বাইরের জিনিস, প্যাকেটজাত চিপস, চকলেট বা ফাস্ট ফুড। বারণ করলেও শোনা হয় না। এখন যদি পেট ব্যথার কথা কাউকে বলতে যায় কপালে শনি আছে। তার মা জানলে দু একটা কিল পড়তেও পারে। বিয়ের পর অবশ্য মারেননি, তবে ইশারা করে হলেও শাসন করতে ছাড়ে না। কত কি যে শিখিয়ে দেয়। অন্যদিকে এসব খালা নিয়ে শুদ্ধ সবার সামনে বকলেও নিজেই হরেক রকমের জিনিস এনে রুমে রাখে। এনে আরেক দফা ভাষণ শুরু করে। সেও মনোযোগী শ্রোতার ন্যায় বকাঝকা শুনতে শুনতেই খায়। খেতে খেতে বকা শুনতে অবশ্য ভালোই লাগে। সায়েন্টিস্ট বর বলে কথা, কম আয় রোজগার তো করে না। খেয়ে যদি টাকা না ফোড়ায় তবে চলবে কি করে? সত্যি বলতে টাকা পয়সা রাখারও জায়গা টায়গা লাগে নাকি? আজকাল শুদ্ধ তেমন বাড়ি থাকে না, বিধায় খুব একটা খেয়াল করে না। এই সুযোগে এসব খাবার পরিমাণও বাড়িয়েছিল, আর এজন্য বোধহয় গ্যাস্ট্রিকের সমস্যাটা বেড়েছে। গ্যাস্ট্রিক ভেবে ওষুধও খায়। ওষুধ খেলে ব্যথাটা ঠিক হয়ে যায়। ভেবেছিল শুদ্ধকে একবার জানাবে, কিন্তু মানুষটা ভীষণ ব্যস্ত। ক্লান্ত দেহে বাড়ি ফিরলে এসব বলে ওর চিন্তা বাড়াতে ইচ্ছে করে না। কারণ শুদ্ধ নিজের কাজ সামলে আবার সুযোগ বুঝে ভাইয়ের কাজে লড়ে যাচ্ছে। এখন বাড়ির সবার একটাই প্রার্থনা, দুই ভাইয়ের কষ্ট সফল হোক, জয়ী হয়ে ফিরে আসুক, নিজের শহরের মানুষের কল্যাণে সততার সাথে কাজ করুক। সেও খুব করে চায় পায়রা মার্কা জিতে যাক, কারণ পায়রা জিনিসটা হচ্ছে তাদের কাছে স্পেশাল কিছু। শুদ্ধ ল্যাবের ওই পায়রার কথা এখনও মনে গেঁথে আছে তার। মাঝে মধ্যে গিয়ে নেড়ে চেড়ে আসে। নির্বাচনের দিন ঘনিয়ে আসার আগে একদিন খাবার টেবিলে সায়ানকে জিজ্ঞাসা করেছিল, ভাইয়া কোনো প্রতীকে দাঁড়াবে তুমি? সায়ন সেদিন দাঁত বের করে হেসে বলেছিল, ইচ্ছে তো ছিল গাজার মার্কা নেব, কিন্তু হাফজনতা মারবে না, আমজনতা মানবে না। এক কাজ কর, প্রতীক তোরা সবাই মিলে ঠিক কর। উল্টে ভাই বোনদের ঘাড়ে চাপিয়েছিল প্রতীক ঠিক করার গুরু দায়িত্ব। পরে সবাই মিলে আলোচনা করে সাদা পায়রা ঠিক করেছে। এর কারণ সাদা পায়রা শান্তি, পবিত্রতা, মুক্তি, ভালোবাসা ও বিশ্বস্ততার প্রতীক। তাদেরও দৃঢ় বিশ্বাস তার ভাইয়ের পায়রা জয়ী হয়ে মুক্ত মনে আকাশে উঠবে, সকলকে দেখিয়ে দিবে সাদা পায়রার জোর। এ নিয়ে নিজেরা নিজেরা স্লোগান বানিয়ে আজমের কাছে পাঠায়। আজম সেগুলো নিয়ে দলের ছেলেপুলেদের মুখস্থ করেই মিছিলে নামায়। গতকালও সে নতুন একটা লিখে পাঠিয়েছে। সেটা হলো, পায়রা ডাকে বাকুম বাকুম, শান্তি আসবে হাজার রকম, উড়ছে পায়রা দিচ্ছে ডাক, আপদগুলো সব চুলোয় যাক, সাদা পায়রায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, ভোট দিবেন ভাই কোনখানে,
পায়রা মার্কার মাঝখানে। সে এটা লিখলেও ছেলেপুলেরা সায়নকে একটু রাগাতে শেষের লাইনটা বদলে দেয়, চেঁচিয়ে বলে, এই ভোট দিবেন ভাই কোনখানে? শাহরিয়ার ভাইয়ের মাঝখানে। এটা শুনে সায়ন ওদের স্ট্যাম্প নিয়ে দৌড়ানি দিলে বেহায়াগুলো হেসে গড়াগড়ি খায়। তাদেরকে হাসতে দেখে সায়নও হেসে ফেলে। ওদের সাথে বসে সিগারেট টানতে টানতে বলে, নির্বাচনের আগে গালি দিলাম না, তোলা রইল, এখন ভদ্র সাজতে হবে, নয়তো ভোট মিস যাবে। তবে সময় করে সব শালাকে দোচন দেব, রেডি থাকিস। তাতেও কেউ ভয় পায় না, কারণ তারা এসব শুনে অভ্যস্ত। বরং সায়নের গালি না শুনলে তাদের কাছে ফাঁকা ফাঁকা লাগে। তবুও তারা তাদের শাহরিয়ার ভাইকে খুব ভালোবাসে, কারণ গালি দিয়ে আবার কাছে টেনে নেয় সে। তবে আজকাল শুদ্ধর জন্য গালিটালি দেয় না। সায়েন্টিস্ট সাহেব পার্টি অফিসে সময় কাটান। উনি জেন্টলম্যান কিনা, গালাগাল পছন্দ করে না। তার কথা, কেউ যদি অকারণে গালি দেয় তাহলে আর কোনো দিকে তাকানোর দরকার নাই, আগে ধামধুম করে দিয়ে চোখ মুখ ফাটিয়ে দেবে। এমনভাবে দিবে যেন 2 ঘুষিতে মারের ওজন বুঝে। এত সহজে যদি রাগ উঠানো যায় তাহলে কি দরকার গালিটালি দিয়ে এনার্জি লস করার। আজ বৃহস্পতিবার, রোজকার মতোই ব্যস্ততা দিয়ে দিনটির সূচনা হয়েছে। নিত্যদিনের মতোই রুটিন মাফিক যে যার কাজ গুছিয়ে নিচ্ছে। শুদ্ধ সায়ন গতরাতে পার্টি অফিসে ছিল। সারা রাত কি করেছে একমাত্র তারাই জানে। সকালবেলা শুদ্ধ বাড়িতে ফিরে শীতলকে ঘুমাতে দেখে জ্বালিয়ে খুব করে তারপর শাওয়ার নিয়ে কোনো মতে নাস্তা সেরে গেছে ওর ল্যাবে। তার তাড়াহুড়ো দেখে শারাফাত চৌধুরী নিজে শীতলকে কলেজে নামিয়ে দেওয়ার কথা জানালেন। বাবা যাবে শুনেও শুদ্ধ বারবার সাবধান করে গেছে। এরপর নাস্তার পর্ব সেরে শীতলকে কলেজে নামিয়ে শারাফাত চৌধুরী অফিসে চলে গেলেন। উনিও বারবার বলে গেলেন কলেজ ছুটি হলে যেন বাইরে না আসে। চৌধুরী বাড়ি থেকে কেউ এসে তার ফোনে কল না করা অবধি যেন গেটের কাছেও না আসে। শীতলও তাই করেছে, সব ক্লাস করেছে। টানা ক্লাস করে ভীষণ ক্ষুধা লেগেছে তার, তাই ক্যান্টিন থেকে কিছু কিনে এনে জারুল গাছের নিচে বসল। কলেজ ছুটির পর অনেকে চলে যাচ্ছে, আবার অনেকে মাঠে বসেছে, কেউ বা নোট করছে জোড়া জোড়া বসে, কেউ বা তারই মতো গাড়ির জন্য অপেক্ষা করছে। কিনে আনা পছন্দের স্যান্ডউইচ নিয়ে মুখে দিল। খেতে খুব একটা ভালো না, আবার মন্দও না, ক্ষুধা পেটে চালিয়ে নেওয়ার মতো। সে আরেক কামড় দিতেই ফুরুট করে সেখানে চড়ুই এলো। তাদের দেখে সে স্যান্ডউইচ ভেঙে ছুঁড়ে দিলে তারা ভয়ে ভয়ে ঠুকরে ঠুকরে খেল। খাওয়া শেষে আবার তাকালে সে আবার দিল। তাদের কিছু খেতে দেখে একটা কাঠবিড়ালি তুরতুর করে এসে আবারও গাছে উঠে গেল। মুখে কেমন একটা শব্দ করল। শীতল গাছের দিকে তাকিয়ে আয় আয় করে কাছে ডাকলেও এলো না। তখন ফোনে কল এলো। সায়নের নাম্বার দেখে রিসিভ করতেই শুনতে পেল, কিরে বনু, কই তুই? গেটের কাছে আসি, বেরিয়ে আয় দেখি। একটু দাঁড়াও ভাইয়া, আসছি। দৌড়াবি না, আস্তে ধীরে আয়। শীতল, শুনলে তো? সে কোনো মতে ফোনটা ব্যাগে ঢুকিয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে দৌড়ে বের হলো। সায়ন ওর বাইকে বসে চুলে ব্যাক ব্লাশ করছে। শীতল গিয়ে বাইকের পেছনে বসতেই সায়নও বাইক স্টার্ট করলো। শীতল আধ খাওয়া স্যান্ডউইচ ভেঙে সায়নের মুখের সামনে ধরলে সায়ন মুখে নিল। প্যাকেটে আরও 2টো স্যান্ডউইচ থাকায় ভাই বোন যেতে যেতে গল্প করতে করতে খাচ্ছিল, হাসছিল কিছু একটা নিয়ে। ঘড়িতে তখন 3:30 বাজে। দুজনের ভীষণ ক্ষুধা লেগেছে। তখন শুদ্ধ কল করে দেখে শুনে ফিরতে বলল। সেও নাকি বাড়ি ফিরেছে। ফেরার পথে নাকি মিছিল বের হতে দেখেছে। তারাও আসছে বলে কল কাটল। এদিকে দূর থেকে দেখা গেল রবির দলের ছেলেরা মিছিলে বেরিয়েছে। অনেক বড় মিছিল। তাদের প্রতীক নিয়ে সেই স্লোগান দিচ্ছে। বড় মিছিল যেতে সময় লাগবে। রোদের মধ্যে দাঁড়িয়ে না থেকে সায়ন বাইক নিয়ে অন্য রাস্তায় ঢুকল। সেই রাস্তায় আবার কনকের দলের মিছিল পেল। সেটা পার করে কিছু দূর যেতেই দেখা গেল তারই দলের মিছিল। আজম সবার সামনে গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছে। তার দাপুটে ছেলেপুলেদেরকে দেখে সায়ন ফ্লাইং কিস ছুঁড়ে বাহবা দিল। নিজেও স্বর মিলিয়ে স্লোগান দিল। তার কাণ্ডে শীতল খিলখিল করে হেসে ফেলল। বড় মিছিল পেরোতেই সায়ন বাইক সজোরে টান দিল। রাস্তাটা একটু নির্জন দেখে সায়নও জোরেই গাড়ি টানছিল। হঠাৎ কোথা থেকে 2টো বাইক এসে তাদের পথ আটকে নাড়ালো। সায়ন দ্রুত ব্রেক কষে খেকিয়ে গালি দিতে গিয়েও থেমে গেল। সামনের বাইকে বসা কনককে দেখে বলল, বোনকে বাড়ি পৌঁছে দিয়ে তোর কথা শুনবো, এখন পথ ছাড়। শীতল সঙ্গে আছে দেখে সায়ন কথা বাড়াতে চাইল না, বরং সতর্ক হল। শান্ত ভঙ্গিমায় কনকের সঙ্গে কথাও বলল, কিন্তু কনক শোনার অবস্থায় নাই। সে বাইক থেকে নেমে শীতলের কাছাকাছি নাড়ালো, কেমন করে দেখল। তার দৃষ্টি দেখে শীতল দৃষ্টি সরিয়ে নিল, ভাইয়ের সঙ্গে সিটিয়ে বসল। সায়ন তখন চোয়াল শক্ত করে পুনরায় সাবধান করে বলল, কনক, লিমিট ক্রস করিস না, নামতে হলে কলেজা টেনে সিরিয়ে ফেলবো বলে দিলাম। কনক যেন শুনেও শুনল না তার কথা। সে শীতলের দিকে তাকিয়ে মন মরা স্বরে বলল,
আজ আমার ছোট্ট বোনের জন্মদিন, সারা দুনিয়া খুঁজেও পাচ্ছি না তাকে। কান পেতে আছি কখন এসে গিফট নেওয়ার আবদার করবে, গাল ভর্তি হেসে আদরে সুরে আমাকে আবার ভাইয়া বলে ডেকে উঠবে। আমার বোনটা দলে কেউ ছিল না, রাজনীতি কিছু বুঝতো না, সকল মনের মেয়ে ছিল, সরল মনের মেয়ে ছিল। পাতিলে ভাত থাকলে খেত, নতুবা উপোস থাকলেও কেউ কাউকে বুঝতে দিত না, বাড়িতে আবদার করতো না। আমার প্রাণ পাখি, আমার বাড়ির প্রাণ ছিল আমার বোন, তবুও তাকে বাঁচতে দিলি না তুই। রেপ করলেও বাঁচিয়ে রাখতি। ভাইয়ের কাছে বোন কখনো পুরনো হয় না, কুলুষিত হয় না, ধর্ষিত হয় না। সে থাকলে এত কিছুর পরেও বাড়িতে ফিরলে ধর্ষিত বোনের মুখ না হয় ভাইয়া ডাক শুনে কলিজায় জুড়ত আমার। কনকের কথা শুনে শীতল হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে। কী সব বলছে এই লোক, মাথা কি পুরোটাই গেছে নাকি? তার সায়ন ভাই, বেস্ট মানুষ, এমন ঘৃণ্য কাজ করতে পারে না সে। তাছাড়া স্বর্ণা আপুকে পাগলের মতো ভালোবাসে সায়ন ভাই, অন্য মেয়ের দিকে তাকাবে এটা দুঃস্বপ্নের মতো। এতদিন পর পুরনো কাসুন্দি ভাড়তে দেখে সায়নের রাগ তরতর করে বাড়ল। প্রমাণ দেওয়ার পরও ঘুরে ফিরে তাকে দোষারোপ করছে কনক। শীতলের উপস্থিতিতে এ নিয়ে কথা বাড়ানোর প্রয়োজনই মনে করল না। রেগে গেলে তার মুখে কোনো লাগাম থাকে না, কি বলে হুঁশ থাকে না। ছোট ভাই বোনের সামনে সে কখনো গালাগাল করেনি। তারা জানে তাদের সায়ন ভাইয়া মাটির মানুষ, রাজনীতি করলেও খুন করে না, মানুষ মারে না। সেও চায় মরার আগ মুহূর্ত অবধি তাদের এই ধারণা বহাল থাকুক। তবে কনক ভুলভাল বকতেই থাকলে কিছু একটা ঘটে যাবে, এ কথা ভেবে চলে যাওয়ার জন্য বাইক স্টার্ট দিতে গেলেই কনক এসে চাবিটা ছিনিয়ে নিল। কনকের সঙ্গে আসা এক ছেলে রড দিয়ে বাইকের সামনে সজোরে বাড়ি দিল। শীতল ভয়ে চিৎকার করে ভাইয়ের হাত আঁকড়ে ধরল। সায়ন ঘাড় ঘুরিয়ে বোনকে দেখে রাগান্বিত সুরে বলল, থামতে বলছি তোকে। কেন বোন ভয় পাচ্ছে? তোর বোনটা বোন হয় আর আমার বোনগুলো ফেলনা না? এই দুই হাতে আমার বোনটাকে কবরে শুয়ে এসেছিলে, আমার তোতা পাখিটা কবরে শুয়ে আছে। সেই যন্ত্রণা আজও দগদগে ঘা করে বানিয়ে বেড়াচ্ছি। তোকে আমি একদিন অভিশাপ দিয়েছিলাম, বলেছিলাম আমার অবস্থানে তোকে দাঁড়াতে হবে। ভেবেছিলাম ইয়াসির যা করার করবে, কিন্তু না, সে করবে না। বরং আজকে যা হবে জানলে আমাকে বাঁচিয়ে রাখবে না। তাই তোকে নিঃস্ব করতে আমাকেই হাল ধরতে হলো। আজ তুই চোখের সামনে দেখবি বোন ধর্ষণ হলে ভাইয়ের কেমন লাগে, বোনের নগ্ন দেহ। কনক আর বলতে পারল না। সায়ন শীতলকে ধরে বাইকে থেকে নেমেই কনককে এলোপাথারি মারতে লাগলো, চিৎকার করে বলতে লাগলো, মাদার চোদ, দিনে দুপুরে নেশা করে আমার সঙ্গে সুদূরবুদুর সুতা। তোমার সুদূরবুদুর তোমার কাছে রাখো। এর আগে পেন ড্রাইভে প্রমাণ দেওয়ার পরও নতুন করে ভং মারাইতে আসছো তুমি। নাক দিয়ে গলগল করে আসা রক্ত শার্টের বাহুতে মুছল কনক। হতভম্ব শীতলের দিকে তাকিয়ে হাসল, তারপর বলল, শীতল রানী, তোমার সায়ন ভাই কিন্তু মারাত্মক লেভেলের প্রন লাভার, জানো? সব ধরনের প্রনের কালেকশন ওর কাছে থাকে। এই তো কিছুদিন আগে আমাকে পেন ড্রাইভ করে অসংখ্য কালেকশন দিয়েছে। লজ্জায় শীতল চোখ নামিয়ে নিল, মুখটা গলার সঙ্গে মিশিয়ে নিল। কথাটা মিথ্যে জেনেও সায়ন ঘুরে বোনের মুখের দিকে তাকাতে পারল না। থমথমে সুরে বলল, আমি তোকে একটা পেন ড্রাইভ দিয়েছিলাম, দিয়েছিল তো? সেখানে কিছু থাকার কথা ছিল। ছিল তো, অনেক ছিল, তোর পছন্দের প্রন। কনক কথা শেষ করার আগেই দাঁড়ানো চারটে ছেলে আচমকা সায়নকে এলোপাথারি মারতে লাগলো। কনক ছেলেদের হাতে মোটা রড তুলে দিয়ে নিজে এগোলো শীতলের দিকে। তাকে এগোতে দেখে শীতল কেঁদে উঠে পালানোর আগেই হিজাবে টান পড়ল। টেনে হিচড়ে হিজাব খুলে রাস্তায় ছুঁড়ে ফেলল। শীতল বুকের কাছে আড়াআড়িভাবে হাত রেখে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া বাঁচাও, ভাইয়া। শীতল করুণ সুরে কাঁদছে। ছেলেগুলো ধারালো রামদার রড দিয়ে মারতে লাগলো। সায়নকে রাস্তায় শুইয়ে ফেলেছে। মার খেতে খেতেও সায়ন কনককে থামজে বলছে। ওর চিৎকারে কনক ভীষণ মজা পাচ্ছে। সে সায়নের দিকে একবার তাকিয়ে টান মেরে শীতলের বুকের ভিবেল্ট খুলতে গেলে শীতল মুচড়ি শুরু করলো। কনক তাকে পেছন থেকে জাপটে ধরে নোংরা স্পর্শে ছুঁয়ে দিতে থাকলো। ভাইয়ের অবস্থা আর আসন্ন বিপদ বুঝে শীতল হাত জোর করতে লাগলো, কিন্তু শুনলে তো। শীতল অশ্রুসিক্ত চাখে রাস্তার এদিক ওদিক তাকালো সাহায্যের আশায়, কিন্তু সে হয়তো এটা জানে না কনক পূর্ব পরিকল্পনা করে এখানে এসেছে। এই রাস্তায় প্রবেশ ও বের হওয়ার পথে তার ছেলেদেরকে পাহারায় রেখেছে। সাধারণ পথিকও 1 ঘন্টার মধ্যে এদিকে আসতে পারবে না। কনক তাকে পিচঢালা রাস্তায় আছড়ে ফেললে শীতল চিৎকার করে উঠতে গেলে তাকে কিক মারল কনক। কিক লেগেছে পেটে। শীতল পেট ধরে কোকিয়ে উঠল। বোনকে মেরেছে দেখে সায়ন সামনের ছেলেটাকে লাথি মেরে সরে আসার জন্য উঠে দাঁড়াতেই দুটো ছেলে গালি দিয়ে বাহুতে রামদার কোপ বসিয়ে দিল। সায়নের পরনের শার্ট কেটে মাংস কেটে রক্তের ধারা বইতে শুরু করল। তবুও সায়ন থামল না। কনককে লাথি মেরে সরাতে
গেলে ছেলেগুলো আবার কোপাতে লাগলো। গালি দিতে দিতে সায়নের বুকে লাথি বসিয়ে রাস্তায় ফেলে দিল। কনক তার নিজের কার্যসিদ্ধি করতে উঠে পড়ে লেগেছে। কি ভেবে যেন শীতলকে টেনে হিচড়ি পাশের জঙ্গলের দিকে নিয়ে গেল। শীতল চিৎকার করে কাঁদছে। বোনের আগতি ও অসহায় কান্না সায়ন সহ্য করতে পারছে না, তাই নিজেও কাঁদতে কাঁদতে বলল, কনক, আল্লাহর দোহাই লাগে থাম, আমার বোনটাকে ছেড়ে দে। তুই যা বলবি তাই হবে। আমি আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো, তবুও ছেড়ে দে আমার বোনকে। ওর কিচ্ছু হলে আমার শুদ্ধটা মরে যাবে। তোর পায়ে পড়ি, আল্লাহর দোহাই লাগে স্যার, প্লিজ আমাকে জানে মেরে দে, তবুও আমার শীতলে ক্ষতি করিস না। শীতল ও সায়নের চিৎকার করা কান্নায় আশপাশটাও ভারী হয়ে উঠল। গুমুট ধরে থমকে গেল আকাশ বাতাস, কিন্তু তাদের আকুতি কারও মন গলল না। কেউ শুনল না তাদের আর্তনাদ। কনক ততক্ষণে শীতলের ড্রেস ছিঁড়ে ফেলেছে। পুরুষালী শক্ত হাতের থাপ্পড়ে ফর্সা গালে দাগ বসে গেছে। সে বাধা দিলে কনক শীতলের গলার ভাঁজে কামড়ে ধরে বলল, এই বেশ্যা, কি আছে তোর শরীরে? কিসের জন্য শুধু পাগল? কিসের জন্যই ইয়াসির পাগল? কিসের লোভ দেখিয়ে পুরুষ নাচাস তুই? দেহের খুব জ্বালা না? কত জ্বালা, কত জ্বালা দেখব আয়। কনকের জঘন্য কথা আর এক দূরে বড় ভাইয়ের অসহায় কান্না দেখে শীতলের কান্না থেমে গেল। সে কনককে বাধা দিল না, জোর খাটিয়ে আটকাতেও গেল না। বাধা না পেয়ে কনকও বুঝে নিল শীতল মিয়ে গেছে। সে হেসে তার সালোয়ারে হাত দিলে শীতল কনকের বুক বরাবর লাথি বসাতে গেলে কনক ধরে পা ধরে ফেলল। পাল্টা আক্রমণ করছে দেখে কনক গালি দিল। পরপর আরও দুটো থাপ্পড় দিয়ে পেছনে ঘুরে তাকালো, চেঁচিয়ে উঠে বলল, রনি, ওই খানকির পোলাকে এদিকে আন। ওর সামনে ওর বোনকে রেপ করব। শালাকে পৃথিবীর সবচেয়ে ঘৃণিত শাস্তি দেব। পুরনো হিসাব চুকাবো আজ। বোঝা যায় যার জিনিস তার দরদ, যার যার বোন তার তার কাছে কত আদরের, কত স্নেহের। শীতল ততক্ষণে বুঝে গেছে তাদের কান্না, ভয়, অসহায়ত্ব কাজে আসবে না। যা করতে হবে বুদ্ধি খাটিয়েই করতে হবে। এ কথা ভেবে ঘাড় ঘুরিয়ে সায়নের দিকে তাকালো। সায়ন তখনও আকুতি করেই যাচ্ছে। ভাইয়ের আকুতিতে ব্যথা ভুলে গেল, কান্না ভুলে গেল। দুরু দুরু করা বুকে গচ্ছিত ভয়টুকু হঠাৎ উধাও হয়ে গেল। মন ও মস্তিষ্ক চিৎকার করে বলতে লাগলো, এবার লড়ো নয়তো মরো। এ কথা ভাবতে ভাবতে হঠাৎ চোখের সামনে শুদ্ধর মুখটা ভেসে উঠল। কানে বাজতে থাকলে একটি কথা, আমি ছাড়া কারো অযাচিত স্পর্শ শরীরে লাগতে দিবি না, প্রয়োজনে মেরে দিবি, বাকিটা সামলে নেব। শুদ্ধ সেদিন কথাটা বলে থেমে থাকেনি, বরং বিশেষ কৌশলে কলেজ ড্রেসে একটি ছোট পকেট তৈরি করিয়েছিল। চেন সিস্টেম করে সেখানে একটা টিজার গোপনে রাখার ব্যবস্থাও করে দিয়েছিল। টিজার ব্যবহার করা শিখিয়েছিল। টিজার হলো কম প্রাণঘাতী এক ধরনের ইলেকট্রিক অস্ত্র। এর মাধ্যমে কিছুক্ষণের জন্য হলেও আক্রমণকারীর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব, এবং টিজার বহনযোগ্য, যা আত্মরক্ষা সুবিধাজনক করে তোলে। তবে এটা বাংলাদেশে ব্যবহার নিষিদ্ধ। বিপদে পড়ে এটার কথা বেমানুম ভুলে বসেছিল সে আর ভাবল না। কামিজির বিশেষ ভাঁজে থাকা টিজারটি কৌশলে খুঁজল, তবে তার ভাগ্য বোধহয় সহায় নাই, তাই এত খুঁজেও টিজারটি পেল না। শীতল ততক্ষণে বুঝে গেছে তাদের কান্না, ভয়, অসহায়ত্ব কাজে আসবে না। যা করতে হবে বুদ্ধি খাটিয়েই করতে হবে। কিন্তু কি করবে, কিভাবে বাঁচাবে ভাইকে? এ কথা ভেবে ঘাড় ঘুরিয়ে সায়নের দিকে তাকালো। সায়ন তখনও ভাঙা গলায় আর্তনাদ করে যাচ্ছে। সেই আর্তনাদ শুনে ছেলেগুলো খুব মজা পাচ্ছে, খুব হাসছে। হাসতে হাসতে যে যেভাবে পারছে হাতে থাকা রড আর হকি স্টিক দিয়ে ইচ্ছে মতো মারছে, বিশ্রী গালি দিচ্ছে। সায়ন একা পেরে উঠছে না, পারা সম্ভবও না। একা কতক্ষণ টিকবে, কতক্ষণ সহ্য করবে? ভাইয়ের নিস্তেজ হয়ে আসা গঙ্গানিতে শীতল কান্না ভুলে গেল। কৌশলে কামিজের ভাঁজে টিজারটি খুঁজতে লাগল, কিন্তু ভাগ্যও যেন আজ নিষ্ঠুর খেলায় মেতেছে। এত খুঁজেও টিজারটি পেল না। ঘাড় বাঁকিয়ে চারদিকে তাকালো, কিন্তু কোথাও নেই। শেষ আশাটুকুও শেষ হয়ে গেল। তখন সায়নকে মারতে থাকা ছেলেগুলোর একজন হঠাৎ চেঁচিয়ে উঠল, বলল, ভাই, এটারে শেষ করে দেবো, হাতে সময় নেই। বাইরে পোলাপান সিগন্যাল দিতেছে, বেশিক্ষণ থাকলে ঝামেলা হইব। এ কথা শুনে কনক ঘাড় ঘুরিয়ে তাকালো। সায়নের অবস্থা দেখে নির্লিপ্ত গলায় বলল, এত তাড়াতাড়ি শেষ করলে আমাদের কতটুকু বিফলে যাবে। ও হচ্ছে পারফেক্ট ম্যান, আর পারফেক্ট ম্যানের বিদায় যদি পারফেক্টভাবে না হয় তাহলে পাপ লাগবে। তবে জানি এত ঝামেলা, সেই ঘটনা স্মরণীয় করব। ওকে ওর দরদি বোনের সামনে কুরবানি করব। তখন ছেলেটি আবার বলল, তাইলে আসেন ফরজ কাজ আগে করি। খাওয়ার মালের আর কি খাইবেন? রাইতে না হয় ইনটেক আইনা দি মনে। কথাটা শুনে কনক শীতলের দিকে তাকালো। ঠোঁটের কোণে নোংরা হাসি এঁটে কিছু একটা ভেবে বলল, যা, ছেড়ে দিলাম। তোর ভাইয়ের মতন জানোয়ার হতে পারলাম না, তবে তোকে শাস্তি পেতে হবে, কারণ তোর অপরাধ। তুই সায়নের বোন,
ভাইয়ের অপরাধের দায় তোকে নিতে হবে, এমন দায় যা জীবনেও না ভুলিস। সেই দায় হলো নিজের চোখে ভাইকে কুরবানি দেওয়া। দেখবি আমি ছুরি চালাবো আর তুই কালিমা পড়বি, চোখ ভরে দেখবি ভাইয়ের ছটফটানি, আর তোর অসহায় মুহূর্ত দেখে আমি পরাণ জুড়াবো। আর এটাই হবে আমার বোনের প্রতি হওয়া অন্যায়ের ফয়সালা।